Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আর একবার স্বাগত জানাই। আজকে আমাদের ক্লাস 12 সেমিস্টার 3 এর লাস্ট ক্লাস, মানে থিওরির লাস্ট ক্লাস, যেখানে আমরা যে অংশটুকু বাকি রয়েছে সেই অংশটুকু কমপ্লিট করলে আমাদের সেমিস্টার 3 এর যে সিলেবাস সেই সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যায়। প্রত্যেকটি ইউনিটের প্রত্যেকটি চ্যাপ্টারের ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে। তোমাদের যদি কেউ এখনো পর্যন্ত না ভিডিওগুলো দেখে থাকো, অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলো দেখে নিও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা মূলত আলোচনা করব ফুড সেফটি অ্যান্ড প্রিজার্ভেশন। প্রিজার্ভেশন মানে কি? সংরক্ষণ। এবং সেফটি, সেফটি কথাটার অর্থ হচ্ছে কোনো কিছুকে বাঁচিয়ে রাখা বা প্রোটেক্ট করা। তাহলে এই যে খাদ্য, এই খাদ্যকে আমরা কিভাবেই বা সেভ করব এবং কিভাবেই বা এটাকে প্রিজার্ভ করে রাখবো, সেই বিষয়টাই কিন্তু আমরা আজকে এখানে আলোচনা করব। দেখো, খাদ্য বিজ্ঞান মানে নিউট্রিশন সায়েন্স, খাদ্য প্রযুক্তি বিজ্ঞান মানে হচ্ছে আমরা বলতে পারি ফুড টেকনোলজি, তার সাথে সাথে খাদ্য অণুজীব বিজ্ঞান মানে ফুড মাইক্রোবায়োলজি। এই যে বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়গুলো রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন প্রক্রিয়াতে খাদ্যকে বিভিন্ন জীবাণু, বিভিন্ন কীটপতঙ্গের আক্রমণ থেকে রক্ষা করা হয় এবং পচন মানে যাতে নষ্ট না হয়ে যায় সেটাও কিন্তু দেখা হয়, এবং যতদিন সম্ভব সেটাকে ঠিকঠাকভাবে রাখা যায় এবং তার যে স্বাদ, তার যে গন্ধ, তার যে বর্ণ, তার যে পুষ্টিমূল্য, সেগুলোও যেন বজায় রাখে সেগুলোও কিন্তু দেখা হয়। এই সমস্ত জিনিসগুলো আমরা যেখানে করে থাকি সেটাকেই বলা হয় খাদ্য সংরক্ষণ বা ফুড প্রিজার্ভেশন। সময়ের অভাবে রেডি টু ইট বা রেডি টু ইউজ খাদ্যপণ্য আজ সংরক্ষণের দ্বারা উপলব্ধ। আজকে দেখো পাঁপড়, ঠিক আছে, পাঁপড় বিভিন্ন জায়গা থেকে আমরা পাঁপড় কিনে থাকি। পাঁপড়টা কিনে নিয়ে আমরা বাড়িতে কতদিন রেখে দিই, তারপর দোকানে কতদিন পাঁপড়টা থাকে, কিন্তু তেলে দিলাম পাঁপড়টা ভাজা হয়ে গেল। পাঁপড়টা কি তখনই তৈরি করা হলো? একদমই না, পাঁপড়টা অনেক দিন আগে কিন্তু তৈরি করা ছিল। এবং সেই প্রক্রিয়াটার নাম তোমরা জেনে রাখো, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে এক্সট্রুশন। এই এক্সট্রুশন পদ্ধতিতে যে পাঁপড়টা রয়েছে সেটাকে তৈরি করা হলো, তৈরি করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হলো। এবার তুমি যবে কিনছো, আমি যবে কিনছি, সেদিনকে কিনে নিয়ে গিয়ে বাড়িতে রাখলাম, তারপর কদিন পর সেটাকে তেলে ভেজে আমরা খেয়ে নিলাম। তাহলে কত ইজি জিনিসটা হচ্ছে। বা এই যে পাস্তা, বা এই যে ধরো চাউমিন, এই যে সমস্ত জিনিসগুলো, বা আচার, জ্যাম, জেলি, কতদিন আগে তৈরি হয় কিন্তু সেই জিনিসটা ইনট্যাক্ট থাকে। আমরা মার্কেট থেকে কিনে আনি, নিজেরা বাড়িতে আবার কতদিন রাখি, কিন্তু কিচ্ছু তো হয় না। এই যে কিছু না হওয়াটা, এই না হওয়াটার পেছনে ক্রমাগত যে সমস্ত নিউট্রিশন সায়েন্সের লোকেরা আছে, যে সমস্ত ফুড টেকনোলজির লোকেরা আছে, যে সমস্ত ফুড মাইক্রোবায়োলজিস্টরা রয়েছে, তারা সবাই মিলে কিন্তু অনবরত বিভিন্ন গবেষণা পদ্ধতি চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন পদ্ধতি তারা কিন্তু আবিষ্কার করে চলেছে। এখানে একটা উদাহরণ দিয়েছে হিমায়িত খাবার বা ফ্রোজেন ফুড। যেরকম মাংস পরিষ্কার করে প্যাকেজ করা, মটরশুঁটি, ভুট্টা, তারপর বাটা মশলা, জিঞ্জার গার্লিক পেস্ট, এই যে মটরশুঁটি, ভুট্টা, এগুলো কোথায় দেখেছো বলো তো? এই যে বিভিন্ন ওটসের মধ্যে দেখবে, ওটসও কিন্তু এক্সট্রুশন পদ্ধতির মাধ্যমে তৈরি করা হয়। ওটসটাকে তৈরি করা হলো, সবকিছু কিন্তু হালকা ড্রাই অবস্থাতে রয়েছে এবং তৈরি করার পর কি করা হচ্ছে, তৈরি করার পর মার্কেটে পাঠিয়ে দেওয়া হলো। এবং ওখানে যে পদ্ধতি, সেখানে কি লেখা থাকছে যে গরম জলের মধ্যে 2 মিনিট মতো নাড়াচাড়া করলে ওটার যে থিকিনেসটা সেটা তৈরি হয়ে যাবে এবং আমরা ওটাকে খেতে পারবো। তো এই যে আমরা যদি ওটসের মধ্যে দেখে থাকি, ওখানেও কিন্তু ছোট ছোট মটরশুঁটি, ভুট্টা, এই সমস্ত, আবার গাজরের ছোট ছোট পিস থাকে, তাই না? ওগুলো কি পদ্ধতিতে তৈরি করা হয়? ওগুলো কিন্তু এই এক্সট্রুশন বা প্রিজার্ভেশন পদ্ধতিতে তৈরি করে অনেকদিন পর্যন্ত যাতে ঠিকঠাক থাকে তার জন্য কিন্তু রেখে দেওয়া হয়। তারপর এই যে আমরা বিদেশি যত খাবার দেখি বা বিদেশে যারা যে সমস্ত মানুষেরা রয়েছে, আমরা দেখে থাকি যে ওরা এরকম একটা ট্রে টাইপের হয়, ধরো চিকেন বা মাছ, ধরো ভেটকি মাছ, এরকম ট্রে টাইপের হয়, অনেকগুলো ভেটকি মাছের ফিলে এরকম রাখা থাকে, উপর থেকে প্লাস্টিক দেওয়া থাকে। এই যে প্যাকিংটা, এটা হয়তো কত দিন আগে করা হয়েছে, সেই অবস্থাতে মার্কেটে এনে রাখা হলো। যে কিনলো কিনলো, নিয়ে গেল বাড়িতে, নিয়ে গিয়ে ওটাকে পরিষ্কার করে ধুয়ে যেইভাবে রান্না করা হয় সেইভাবে করা হলো। তাহলে এই যে পদ্ধতিটা কিন্তু সত্যি খুব ভালো। আমরা এখন অসময়ে অনেক জিনিস পাই যেগুলো কিন্তু সেই সময় পাওয়ার না।
এবং এই পদ্ধতিগুলোর মাধ্যমেই কিন্তু আমরা সেটাকে পাচ্ছি। তাহলে ফুড প্রিজার্ভেশনের অনেক গুণ কিন্তু আমরা দেখতে পাই। এখানে যেমন বলেছে ফুড প্রিজার্ভেশনের কি কি উদ্দেশ্য রয়েছে। প্রথমত খাদ্যের নিরাপত্তা, ফুড সেফটি, তাই না? কোনো রকমের রোগাক্রমণ যাতে না হতে পারে। তারপর খাদ্যের যে শেলফ লাইফ, আমরা দেখবে যে কোনো ফুড আইটেম, ধরো একটা বিস্কিট, এই বিস্কুটের এটা হচ্ছে মানে সামনের দিকটা, পিছনের দিকটাতে দেখবে এখানে লেখা থাকে বা এই ধারটাতে লেখা থাকে যে কতদিন আগে এটা প্যাক হয়েছে, কতদিন পর্যন্ত। বা আমরা মেয়েরা, আমরা যখন কোনো কসমেটিক্স কিনি, সেই কসমেটিক্স এর পিছনেও তো আমরা লিখে থাকি যে শেলফ লাইফ কতদিনের হয়, তাই না? বা দুধের যে আইটেমগুলো বা পাউরুটি বা স্লাইস পাউরুটি যেগুলো বিক্রি হয়, দেখবে প্যাকেটের গায়ে লেখা থাকে যে কবে প্যাক হয়েছে আর কতদিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি। ওই 2 থেকে 3 দিনের মতন ওদের কিন্তু শেলফ লাইফ থাকে। তাহলে এই যে স্থায়িত্বকাল, এই স্থায়িত্বকালটাকে বৃদ্ধি করাও ফুড প্রিজার্ভেশনের একটা কাজ। আরেকটা কি, আরেকটা হচ্ছে গুণগত মান সংরক্ষণ করা। এমন না যে আমি প্রিজার্ভ আইটেম খাচ্ছি বলে যে গুণটা আমি আগে পেতাম মানে নর্মাল আইটেমের ক্ষেত্রে, এক্ষেত্রে সেই গুণটা পাবো না। ডেফিনেটলি পাবো, কেন পাবো না? কিন্তু এই পাওয়ার মধ্যে কিভাবে সেটাকে প্রিজার্ভ করা হবে, কিভাবে ইনট্যাক্ট ওটাকে আমি পেতে পারি, সেই বিষয়গুলোও কিন্তু আমরা এক্ষেত্রে দেখে থাকি। খাদ্যের অপচয় হ্রাস, অপচয় মানে ফুড আইটেম কোনোভাবে ওয়েস্ট হবে না। এই ওয়েস্টটা যাতে না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফুড প্রিজার্ভেশন টেকনিকটা ব্যবহার করে থাকি। এবার কিছু সেকেন্ডারি অবজেক্টিভস বা অ্যাডভান্টেজেস রয়েছে। কেমন? প্রথমত যেটা বলছিলাম যে অসময়ে আমরা খাবার পাই, যখন যেটা না পাওয়ার, এই যে ওটসের মধ্যে গাজর মটরশুঁটি, গাজর মটরশুঁটি কখনকার শীতের জিনিস, বাট দেখো এখন আমি মার্কেট থেকে যদি একটা মশালা ওটসের প্যাকেট কিনে আনি তার মধ্যে এই জিনিসগুলো পাবো। তাহলে এই যে অসময়ে জিনিসগুলো আমি পাচ্ছি, উপযোগিতা, আমার কনভেনিয়েন্টলি আমার সুবিধা মতন আমি জিনিসগুলো পেয়ে যাচ্ছি। আর লজিস্টিক খরচ কমানো, মানে খাদ্যের যে শেলফ লাইফ যত দিন পর্যন্ত বাড়বে তত দিন পর্যন্ত আমি জিনিসটা আবার আরেকটা জিনিস আনতে আমার সময়টা বেঁচে যাবে, তাই না? আজকে যদি একটা রুই মাছ, কথার কথা, প্রিজার্ভ অবস্থাতে 1 মাস পর্যন্ত টিকে যেতে পারে, তাহলে সেই দোকানে আবার 1 মাস পর আমাকে মাছ সাপ্লাই দিলে হবে। এই যে যাতায়াতের খরচটা, ট্রান্সপোর্টেশনেও তো অনেকটা টাকা পয়সা খরচ হয়। এই যে খরচটা, এটা কমানো যাবে। পৌষ্টিক উন্নতি, নিউট্রিশনাল ইমপ্রুভমেন্ট। আজকে আমি দেখছি কোনো একজন মানুষের বা কোনো একটি বাচ্চার হয়তো চোখের সমস্যা হচ্ছে, ডাক্তার বলছে যে একে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে, যার অন্যতম উৎস কি, এবং সে হচ্ছে ভেজিটেরিয়ান। তাহলে তাকে আমি কি খাওয়াবো? তাকে আমাকে বিভিন্ন বেল পেপার যেগুলো রয়েছে, কালারিং কালারিং আইটেমগুলো খাওয়াতে হবে। সেগুলো তো সবসময় পাওয়া যায় না। তাহলে সবসময় পাওয়া যেহেতু যায় না, যে প্রিজার্ভ আইটেমগুলো রয়েছে সেগুলো আমি এনে তাকে খাওয়াবো, তাই না? তাহলে এই বিভিন্ন গুণগুলো কিন্তু আমরা এক্ষেত্রে দেখতে পাই। অর্থনৈতিক সুবিধা ডেফিনেটলি, ইকোনমিক বেনিফিটস তো রয়েছেই। শক্তির খরচ হ্রাস, এনার্জি কনজাম্পশনটা কম হয়। পরিবেশগত সুবিধা, খাদ্য পচনের মাত্রা যত কম হবে ততই কিন্তু আমরা দেখতে পাবো বর্জ্য পদার্থ দূর হবে। আর কি? বৈচিত্র্য আনা, সারা বছর বিভিন্ন ধরনের ফল সবজি ইত্যাদি পাওয়া যায়। আর হচ্ছে খাদ্যের যে শর্টফল অফ ফুড, মানে প্রাকৃতিক বিপর্যয় অন্যান্য কারণে খাদ্যের যোগানের সমস্যা হলে সঠিক সংরক্ষণের মাধ্যমে কিন্তু সেটা রোধ করা যায়। আজকে এই যে আমরা দেখতে পাচ্ছি যে আশেপাশে বিভিন্ন জলের জন্য অসুবিধা হচ্ছে, মানুষজনরা খুব কষ্টে রয়েছে। এবার তাদেরকে কিন্তু আমরা এরকম প্রিজার্ভ আইটেম দিতে পারি। মানে তাদেরকে আমরা গরম জলটার কোনোভাবে সাপ্লাই দিয়ে দিলাম, এবং তাদেরকে এরকম রেডি টু ইট যে আইটেমগুলো রয়েছে, ম্যাগি, বাচ্চাদের জন্য ম্যাগি দিয়ে দিলাম, ওটস দিয়ে দিলাম, এই সমস্ত যেই দিয়ে দিলাম, ওরা কিন্তু গরম জলে ফুটিয়ে খেতে পারবে এবং সেটা পুষ্টিকর, তাই না? তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু ফুড প্রিজার্ভেশনের দ্বারাই সম্ভব। এবার হচ্ছে ফুড প্রিজার্ভেশনটা যদি আমি উচ্চ তাপমাত্রায় করতে চাই, মানে হাই টেম্পারেচারে করতে চাই, তার মধ্যে কি কি পদ্ধতি আসে? এখানে আমরা দেখতেই পাচ্ছি যে কুকিং তার একটা অন্যতম উপায়। কারণ কুকিং এর মাধ্যমে, বা আমরা যদি বলে থাকি এর এর নীতিটা কি, সবসময় উচ্চ তাপমাত্রা প্রয়োগ করা হয়। এবং এর মধ্যে কোন কোন জিনিসগুলো পড়ে? বেকিং, ব্রয়লিং, রোস্টিং, তার সাথে সাথে বয়েলিং, স্টিভিং, তার বা ভাজা, মানে যেটাকে ফ্রাইং বলা হয়, তাই না? আমরা তো ভাজা আইটেম খুবই ভালো খাই। লাইক ফ্রেঞ্চ ফ্রাই, লাইক আমরা যদি বলি আলু ভাজা, যেটা আমরা সাধারণভাবে বলে থাকি। তার সাথে সাথে মাছ ভাজা, যেকোনো ভাজা আইটেম তো আমরা খুবই ভালো খাই। বা বেকিং আইটেম, বেকারি বিস্কুট যেগুলো হয়, পাউরুটি ইত্যাদি জিনিসগুলো। এক্ষেত্রে তাপমাত্রাটা মাথায় রাখবে কত থাকে? প্রায় 100 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। কি কি সুবিধা? সুবিধা হচ্ছে পরিপাকযোগ্যতা হ্রাস পায়, কারণ ওটা ভালোভাবে না, যেহেতু রান্না করা হচ্ছে তার মধ্যে কোনো কিছু যদি অপ্রয়োজনীয় জিনিস উপস্থিত থাকে সেটা দূর হয়ে যাবে।
কিন্তু একটা অসুবিধাও দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে যত বেশি আমি জিনিসকে ভাজবো তার মধ্যে যদি ফ্যাটের উপস্থিতি থাকে সেই ফ্যাটের গুণমান কিন্তু কমে যায়। এরপর হচ্ছে ব্লেঞ্চিং। ব্লেঞ্চিংটা খুব সহজ একটা জিনিস, কিছুই না। প্রথমে গরম জলের মধ্যে কিছুক্ষণ রাখলাম, জাস্ট 2 থেকে 5 মিনিট মতন। তারপর ওটাকে তুলে এনে র্যাপিড কুলিং করতে হবে, মানে তাড়াতাড়ি ঠান্ডা করে ফেলতে হবে। এই পদ্ধতিটাকেই বলা হয় ব্লেঞ্চিং। এই ক্ষেত্রে আমরা কাকে কাকে করতে পারি? বিনস, ফুলকপি, টমেটো, মটরশুঁটি। তাপমাত্রা 94 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে। সুবিধা কি? আমরা ডিউরিং দ্য করোনা ভাইরাস আমরা এই টেকনিকটা কিন্তু খুব পরিমাণে ইউজ করেছিলাম। মার্কেট থেকে যখনই কোনো আইটেম আনা হতো বাড়িতে আমাদের মায়েরা কি করতো যে ওটাকে এরকম ব্লেঞ্চিং করে নিত, যাতে কোনো রকম যদি টক্সিন প্রেজেন্ট তো থাকে তাহলে সেটা কিন্তু দূর হয়ে যাবে। কি কি সুবিধা? খাদ্যের আত্মপচন রোধ করা যায় এবং যে অপ্রয়োজনীয় টক্সিন গুলো রয়েছে সেগুলো দূর করা যায়। এছাড়া এর যে মানে স্কিনটা, লাইক টমেটোর যে স্কিনটা বা যে চামড়াটা ওটা তাড়াতাড়ি তুলে ফেলা যায় এবং ভিতরের জিনিসও নষ্ট হয় না। এই জিনিসগুলোকে কিন্তু আমরা করে থাকি। আর একটাও পদ্ধতি আছে ফোটানো, বা যেটাকে বয়েলিং আমরা বলে থাকি। বয়েলিং এর ক্ষেত্রে তাপমাত্রা কত? 100 ডিগ্রি সেলসিয়াস। বেশিরভাগ জীবাণু ধ্বংস হয় এবং খাদ্যের পচন রোধ হয়। এক্ষেত্রে কি করা হয়? খাদ্যবস্তুকে ফুটন্ত জলে চুবিয়ে এবং সুসেদ্ধ করা হয় এবং এটাকেই বলা হয় কি বয়েলিং। যেরকম দুধ, মাছ, মাংস, শাকসবজি ইত্যাদির ক্ষেত্রে এটা করা হয়ে থাকে। এবার উচ্চ তাপমাত্রার পর আসছে আমাদের ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন মানে কি? জলের অভাব, তাই না? জলের অভাব। তার মানে এই পদ্ধতিতে আমরা একটা পদ্ধতি এখানে দেখতে পাচ্ছি, সান ড্রাইং, তার মানে সূর্যালোকের নিচে ড্রাইং করা। এই ড্রাইং এ কি করা হয়? আইটেমের মধ্যে যত জলের উপস্থিতি রয়েছে সেই জলের উপস্থিতিটাকে কিন্তু দূর করে ফেলতে হয়। কারণ এই যে জল, এই জলটা কি করে? নষ্ট হতে সাহায্য করে যে কোনো আইটেমকে, কারণ এটা একটা জিনিস দিয়ে আবার বোঝা যায়, সেটাকে বলা হয় ওয়াটার অ্যাক্টিভিটি বা এডব্লিউ। এই এডব্লিউর উপস্থিতি নির্ধারণ করে যে কোনো আইটেম কত তাড়াতাড়ি নষ্ট হবে, কারণ যে কোনো জিনিসের মধ্যে জলের উপস্থিতি থাকলেই কিন্তু সেটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এবার কোন কোন আইটেমের ক্ষেত্রে হয়? মাছ, মাংস, সবজি, ফল, কিশমিশ, পাঁপড়, বড়ি, আচার, আমসত্ত্ব, তাই না? এখন তো আমরা গরমকালে আমসত্ত্বটা খুবই দেখে থাকি, এই টেকনিকে তৈরি করা হয়। আর সুবিধা সুবিধা যদি আমরা বলে থাকি, সামগ্রীকে দীর্ঘদিন রাখা যায়, কোনো রকম সংক্রমণ হয় না এবং জীবাণুও কিন্তু দূর করা যায়। এবার হচ্ছে পিএইচ মাত্রা পরিবর্তন ঘটিয়ে খাদ্যের সংরক্ষণ, ফুড প্রিজার্ভেশন বাই অল্টারিং দ্য পিএইচ লেভেল। প্রথমত হচ্ছে ফুড প্রিজার্ভেশন বাই অর্গানিক অ্যাসিড। অর্গানিক অ্যাসিড কোনগুলো? যেরকম আপেলে ম্যালিক অ্যাসিড রয়েছে, লেবুতে সাইট্রিক অ্যাসিড রয়েছে, তাই না? এই জিনিসগুলো দিয়ে, যে বলছে এখানে লেবুর রসে সাইট্রিক অ্যাসিড, ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, এদের যে পিএইচ এর মাত্রা সেটাকে কমিয়ে এনে জীবাণুদের কিন্তু প্রতিরোধ করা যায়। আচার, সস, কিমচি একটা আমরা বলতে পারি কোরিয়ান আইটেম, স্যালাড ইত্যাদি কিন্তু তৈরি করা হয়। কি কি সুবিধা? অম্ল ব্যবহারের দ্বারা পিএইচ এর মাত্রা হ্রাস ঘটে এবং জীবাণুর বৃদ্ধি স্তীমিত হয়। এমন অনেক জীবাণু রয়েছে যাদের একটু যদি ঠিকঠাক পিএইচ দিয়ে দেওয়া হয়, ঠিকঠাক তাপমাত্রা থাকে, ওদের গ্রোথটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আরেকটা পদ্ধতি আছে, যেরকম হাই টেম্পারেচার, ডিহাইড্রেশন। আরেকটা হচ্ছে কম তাপমাত্রায়। কম তাপমাত্রার মধ্যে প্রথমেই কি আসে? কম তাপমাত্রার মধ্যে প্রথমেই আসে ফ্রিজিং এবং রেফ্রিজারেশন। ফ্রিজিং কথাটার অর্থ হচ্ছে এখানে বরফের পার্সেন্টেজটা অনেকটা বেশি থাকে। আর রেফ্রিজারেশনের ক্ষেত্রে যেটা আমরা নরমাল আমাদের বাড়িতে করে থাকি, এই যে এখানে কত ভ্যারাইটিস অফ জিনিস আমরা দেখতে পাচ্ছি এবং সেগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে ফ্রিজিং করা হয় এবং ফ্রিজিং এর নিয়ম আছে। যদি রেফ্রিজারেশনের কথা বলি, ফ্রিজিং না, রেফ্রিজারেশনের কথা যদি বলি, কোন আইটেমকে কোথায় রাখা হবে তার কিন্তু একটা নিয়ম থাকে। আজকে আমি এই যে এই পোর্শনটাতে আমি কোনোভাবে কিন্তু মাছ রাখতে পারবো না, কারণ এই পোর্শনটা সেটা রাখারই না। এবং এটা যে কোনো রকমেরই ফ্রিজ হোক না কেন সেইভাবেই কিন্তু বিষয়টা তৈরি হয়। মেনলি এখানে কি নীতি প্রয়োগ করা হয়? কম তাপমাত্রায় যাতে জীবাণুর বংশবিস্তার না ঘটে। আর প্রয়োগ প্রায় সমস্ত খাবার, সব ধরনের খাবারে আমরা এটা প্রয়োগ করে থাকি। আমরা আইটেমকে কিন্তু ফ্রিজে
মানে আমরা নরমাল যে রেফ্রিজারেটর সেখানে রেখে থাকি। এবার হচ্ছে ক্যানিং। ক্যানিং এর মধ্যে তোমাদের একটা দিয়েছে সিলেবাসে অ্যাসেপ্টিক ক্যানিং। এটাও হচ্ছে প্রিজার্ভেশন এর টেকনিক। ক্যানিং মানে কি? ক্যান দ্বারা আমরা ক্যানে করে খিচুড়ি নিয়ে আসি, তাই না? কোথাও হয়তো দিচ্ছে। মানে নরমালি ক্যানের প্রয়োগটা আমরা সেখানেই করে থাকি, বা ক্যানে করে আমরা কোনো কি বলবো, পায়েস ইত্যাদি এদিক ওদিক করে থাকি, মানে এক বাড়ি থেকে আরেক বাড়ি নিয়ে যেতে পারি। মানে আমি এটা বলছি ক্যানের প্রয়োগ আমরা কোথায় করে থাকি। তো সেই ক্যানিং এবং এই ক্যানিং প্রায় সেম, শুধু সেখানে কোনো রকম টেম্পারেচার আমরা ইউজ করি না। এখানে কি একটা নির্দিষ্ট প্রয়োগ বিধি মানা হয়, এবং ক্যানগুলো মেনলি কাচের যে বডিটা হয়, এবং উপরের পোর্শনটা তুমি কাচেরও দিতে পারো, স্টিলেরও দিতে পারো, কোনো ব্যাপার না। তার মাধ্যমে কিন্তু যে কোনো আইটেমকে প্রিজার্ভ করা হয়ে থাকে। এখানে যেরকম শশাকে প্রিজার্ভ করা হচ্ছে, বাইরের জায়গাতে যদি তুমি যাও সেখানে তুমি দেখতে পাবে যে বিভিন্ন আইটেমকে এইভাবে প্রিজার্ভ করা হয়, এবং ওখানে প্রত্যেকটা জিনিস সারা বছর উপলব্ধ থাকে। কিন্তু হ্যাঁ, ওই যে প্রিজার্ভ আইটেম, এবং এর মধ্যে কিন্তু ভালোভাবেই অ্যাসিড এবং সল্ট মানে লবণ ইউজ করা হয়ে থাকে। বলছে যে পদ্ধতিতে উচ্চ তাপযুক্ত বাষ্প মানে প্রায় ১৩৫ থেকে ১৭২ ডিগ্রি সেলসিয়াস খুব অল্প সময় প্রয়োগের মাধ্যমে খাদ্যবস্তুকে উপস্থিত জীবাণুদের ধ্বংস করে টিন, কাঁচ বা স্টেনলেস স্টিল ক্ষয় প্রতিরোধকারী যে সমস্ত পাত্র রয়েছে তার থেকে বায়ু মানে গ্যাস বের করে যথোপযুক্ত সিল করে রাখা হয়, তাকেই বলা হয় অ্যাসেপ্টিক ক্যানিং। এবার এই অ্যাসেপ্টিক ক্যানিং আমরা কি করে করে থাকি? প্রথমত সবজি বা ফল যেগুলো রয়েছে ভালোভাবে ধুয়ে নিতে হবে, পাতলা করে তার খোসা ছাড়িয়ে নিতে হবে। ধরো টমেটোর ক্ষেত্রে ভিতরের বীজটা অপসারণ করতে হবে, বা পেয়ারার ক্ষেত্রে তার ভিতরে যদি বীজটা গ্রো হয়ে থাকে, বৃদ্ধি পেয়ে থাকে, সেটাকে বের করে দিতে হবে। এছাড়া তারপর ব্লেঞ্চিং করতে হবে। ব্লেঞ্চিং পদ্ধতিটা আমরা পড়লাম। ব্লেঞ্চিং করতে হবে এবং তারপর সবজি ও ফলকে গরম জলে প্রায় তোমার ৯৪ থেকে ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২ থেকে ৫ মিনিট ডুবিয়ে রেখে তারপর গরম জল থেকে তুলে ১০ থেকে ১২ মিনিট বরফ ঠান্ডা জলে রেখে তুলে নিয়ে সংরক্ষণ করতে হবে। আধারীকরণে ব্যবহৃত পাত্রকে সঠিকভাবে নির্বীজকরণ করা মানে স্টেরিলাইজেশন। এই কথাটার অর্থ হচ্ছে স্টেরিলাইজেশন, এবং খাদ্যবস্তুর বর্ণ বিকৃতি রোধ করা যায়, এবং সঠিকভাবে ক্যানে ফল ও সবজি কিন্তু ভর্তি করতে হবে। ক্যানে আমরা নরমালি ব্রাইন, ব্রাইন মানে হচ্ছে লবণ জল, আর সিরাপ মানে হচ্ছে চিনির দ্রবণ যোগ করা হয়ে থাকে। এই দুটো জিনিসই কি আমরা এর পরেই পড়বো, দুটো জিনিসই হচ্ছে ক্লাস 1 প্রিজারভেটিভ, মানে এদেরকে ব্যবহার করে এমন বহু আইটেম আছে যেগুলোকে কিন্তু সংরক্ষণ করা যায়। ক্যানের বা পাত্রের ঢাকনা বায়ুনিরুদ্ধ মানে এয়ার টাইট করে আটকানো হয়, এবং ঢাকনার মুখে সঠিকভাবে কিন্তু সিল করা হয়, এবং ক্যান বা পাত্র ঠান্ডা করে কিন্তু সঞ্চয় করা হয়, এমন না যে গরম অবস্থায় আমি সঞ্চয় করব। এবার কি উদ্দেশ্যে এটা করা হয়? যদি কোনো ক্ষতিকারক উৎসেচক থাকে সেটা নষ্ট হয়ে যাবে, এবং উপযুক্ত পাত্র যদি আমি বলি, টিন ফ্রি যে স্টিলগুলো হয়, টিএফএস ক্যান, এছাড়া টিনযুক্ত যে পাত্র হয়, অ্যালুমিনিয়াম পাত্র যেগুলো হয়, স্টেনলেস স্টিল যেটা হয়, গ্লাস জার, উচ্চ অ্যাসিডযুক্ত খাদ্য যেরকম জ্যাম, জেলি, এগুলো নরমালি আমরা দেখে থাকি। এছাড়া নমনীয়, ক্ষয় প্রতিরোধকারী, প্রলেপ সমৃদ্ধ, উচ্চ তাপমাত্রা সহ্যকারী ক্ষমতা সম্পন্ন পাউচ প্যাকেটও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এবার হচ্ছে কমার্শিয়াল পদ্ধতিতে কিভাবে আমরা দুগ্ধ সংরক্ষণ করে থাকবো। দেখো, পাস্তুরাইজেশন একটা খুব ইম্পর্টেন্ট আমরা বলতে পারি পদ্ধতি। এই পাস্তুরাইজেশন পদ্ধতিতে কিন্তু দুগ্ধ সংরক্ষণ করা হয়ে থাকে। পাস্তুরাইজেশন পদ্ধতির মূল যে বিষয়টা, যে এই পদ্ধতিটা এমন একটা পদ্ধতি যে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস এবং কক্সিলিয়া আর মতন যে জীবাণুগুলো রয়েছে তাদেরকেও কিন্তু ধ্বংস করে দিতে পারে। এবং মাইক্রোবায়োলজিস্ট ছিলেন একজন লুই পাস্তুর 1864-এ, উনি কিন্তু প্রথম এই পদ্ধতিটা আবিষ্কার করেন। এই যে পাস্তুরাইজেশনের উদ্দেশ্য একটা তো বললাম, যে রোগ জীবাণু ধ্বংস করা, তার সাথে সাথে এই পদ্ধতির মাধ্যমে যে বিভিন্ন নট অনলি মিল্ক বাট সাথে সাথে আরো বিভিন্ন তরল আইটেমের যে স্থায়িত্বকাল বা শেলফ লাইফ সেটাও কিন্তু বাড়ানো যায়, এবং এই যে মারাত্মক মারাত্মক বিভিন্ন রোগগুলো রয়েছে সেগুলোও কিন্তু হওয়ার সম্ভাবনা কমে যায়। পাস্তুরাইজেশনের ক্ষেত্রে প্রথম আমরা দেখব এলটিএইচ। এলটিএইচ হচ্ছে লো টেম্পারেচার হোল্ডিং, মানে এখানে তাপমাত্রা কি হচ্ছে, তাপমাত্রা ১৪৫ ডিগ্রি ফারেনহাইট উষ্ণতায় দুধকে ৩০ মিনিট ধরে উত্তপ্ত করা হয়। তারপর এইচটিএসটি হাই টেম্পারেচার থাকবে শর্ট টাইম, ১৬১ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় মাত্র ১৫ সেকেন্ড। আর আল্ট্রা হাই টেম্পারেচার, এটা ২৮০ ডিগ্রি ফারেনহাইট থেকে ৩২০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ২ থেকে মাত্র ৫ সেকেন্ডের জন্য কিন্তু দুধকে উত্তপ্ত করে জীবাণুমুক্ত করা হয়। এই পদ্ধতিকে, এই যে আল্ট্রা হাই টেম্পারেচার, এই পদ্ধতিকে অনেক সময় স্টেরিলাইজেশনও কিন্তু বলা হয়ে থাকে, কারণ এত মারাত্মক টেম্পারেচার এত কম সময়ের জন্য একমাত্র স্টেরিলাইজেশনের ক্ষেত্রেই ব্যবহার করা হয়।
এবার হচ্ছে স্মোকিং অফ ফিশ। আমরা তো অনেক সময় এরকম আইটেম খেয়ে থাকি, স্মোকড ফিশ, স্মোকড চিকেন, স্মোকড রাইস, তাই না? তো এই যে স্মোকিং পদ্ধতিতে মাছের সংরক্ষণ, এটা দু রকমের হয়ে থাকে। একটা হয় হট স্মোকিং বা উষ্ণ ধূম্রায়ন, আর একটা হয় কোল্ড স্মোকিং বা শীতল ধূম্রায়ন। উষ্ণ ধূম্রায়নের ক্ষেত্রে আমরা যদি দেখি, উচ্চ তাপমাত্রা ব্যবহার করা হয় প্রায় 52 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস, 30 মিনিট থেকে 2 ঘন্টা সময়ের জন্য। আর কোল্ড স্মোকিং এর ক্ষেত্রে প্রায় 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার 2 থেকে 12 ঘন্টার জন্য। তো এইভাবে কিন্তু এটা করা হয়। এবার কিভাবে করা হবে? ফর এক্সাম্পল, আমি মার্কেট থেকে মাছ কিনে এনেই তো স্মোকড করব না। ফার্স্ট অফ অল ওটাকে ধোবো, ধুয়ে ওর পেটে থেকে নাড়িভুড়ি ইত্যাদি বের করব, পাখনা ইত্যাদি কাটবো, মানে যেইভাবে মাছ কাটা হয় একদম পরিষ্কার করব। ঠিক আছে, যেন মানে একদম ওর যে পেটটা যেন একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। পরিষ্কার করার পর তারপরে আমরা লবণ জল ইত্যাদি ইউজ করে কিন্তু এটাকে করতে পারি। এবং বলছে ওজন কমে যাওয়ায়, মানে মাছের ওজন কমে যাওয়ায় মাছের দেহের যে জলীয় অংশ বাষ্পায়িত হয়ে মাছের ওজন কমাতে সাহায্য করে। এবং শুকনো মাছ এই পদ্ধতিতেই কিন্তু তৈরি করা হয়, মানে শুটকি মাছ আমরা যেটাকে বলে থাকি। শুটকি মাছের ক্ষেত্রে অনেক সময় তোমার ডিহাইড্রেশন টেকনিকও ব্যবহার করা হয়। কিন্তু যাই করা হোক না কেন, সেই জিনিসটার ভিতরকার যে অপ্রয়োজনীয় জিনিস, সেগুলো আগে বের করে দিতে হয়, তারপরেই কিন্তু আমাকে কাজটা করতে হবে। এবার হচ্ছে একটা খুব উন্নত মানের পদ্ধতি, দ্যাট ইজ ইরাডিয়েশন। ইরাডিয়েশনের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এখানে বিভিন্ন রেজ ব্যবহার করা হয়, যেরকম এক্স রে, তারপর তোমার গামা রে, আলফা রে, এই সমস্ত রেজগুলো ব্যবহার করা হয়। এবং একটা জিনিস এখানে হয়তো মেনশন করেনি তোমাদের বইতে, সেটা হচ্ছে একটা আইসোটোপ। আইসোটোপটার নাম হচ্ছে কোবাল্ট 60। এই কোবাল্ট 60 কিন্তু ইরাডিয়েশন টেকনিকে ব্যবহার করা হয়ে থাকে। এবং এই পদ্ধতিতে কি হয়, এই পদ্ধতিতে আইটেমকে দেখো এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে যে আইটেমটাকে ইরাডিয়েশন চেম্বারের মধ্যে যখনই পাঠানো হচ্ছে, সমস্ত মাইক্রোবস গুলোকে একবারে কিন্তু ধ্বংস করে দিচ্ছে। এটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। কি কি সুবিধা তাহলে আমরা দেখতে পাই? ফার্স্ট অফ অল, খাদ্যে উপস্থিত ব্যাকটেরিয়া, ভাইরাস, অন্যান্য অণুজীবদের সহজেই ধ্বংস করা যায়। দানাশস্য, ডাল, শুঁটি, এই সমস্ত যে জিনিসগুলো রয়েছে, এদের মধ্যে অণুজীবদের যে বৃদ্ধি সেটা ব্যাহত করা যায়, শেলফ লাইফ বাড়ানো যায়, বা যে সমস্ত তোমার পচনজনিত অসুস্থতা রয়েছে সেগুলোকেও কিন্তু কমিয়ে দেওয়া যায়। এবার হচ্ছে অত্যাধিক চিনি এবং লবণ প্রয়োগে আমরা কিভাবে সংরক্ষণ করব। দেখো, জ্যাম জেলি হচ্ছে চিনি প্রয়োগে যে সংরক্ষণ করা, তার একটা উৎকৃষ্ট উদাহরণ। ওখানে কার পার্সেন্টেজ সব থেকে বেশি থাকে? চিনির পার্সেন্টেজ সব থেকে বেশি থাকে। আমরা যে চাটনি খাই, বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে চাটনি করা হলো, মাছ মাংস সব রেখে দিলাম, হয়তো প্রপারলি ফ্রিজিং করলাম না, নষ্ট হয়ে গেল। কিন্তু যদি আমরা চাটনি রেখে দিই, ওটাকে মনে হয় প্রায় 1 মাস ঠিকঠাক ভাবে রাখলে থেকে যাবে। কেন? ওখানে হাই কনসেন্ট্রেশন অফ সুগার ইউজ করা হয়। এই কারণেই কিন্তু জিনিসটার সেলফ লাইফ এতটা বেশি হয়ে থাকে। এবং এক্ষেত্রে বলছে 65% সুক্রোজ আর 20% লবণ দ্বারা খাদ্যকে দীর্ঘদিন অবিকৃত অবস্থায় রাখা যায়, মানে প্রিজার্ভেশনের কথা বলছি, কয়েক বছর কিন্তু ব্যবহার করা হয়। তেল ও মশলা প্রয়োগ দ্বারা খাদ্যের সংরক্ষণ, যার এক এবং অদ্বিতীয় উদাহরণ হলো আচার। তাই না? বহু প্রাচীনকাল থেকে তেল ও মশলা দ্বারা কিন্তু খাদ্যের সংরক্ষণ প্রচলিত রয়েছে। বেসিক্যালি খাদ্য তেলের ব্যবহার দ্বারা জলের প্রবেশ বাধাপ্রাপ্ত হয়, ফলে অণুজীবের বৃদ্ধি রোধ ঘটে। তেলের প্রলেপ বহিরাগত অক্সিজেনকে খাদ্যতে প্রবেশ করতে বাধা দান করে এবং জীবাণুর যে বৃদ্ধি সেটা রোধ করে। মশলায় অ্যান্টিমাইক্রোবিয়াল কিছু বৈশিষ্ট্য রয়েছে। মশলা খুবই গুণী, সেটা তুমি পেঁয়াজ বলো, গোলমরিচ বলো, যা কিছু বলো, খুবই গুণী এক একটা মশলা। তাদের মধ্যে কিছু জিনিস রয়েছে যেগুলোকে আমরা মেডিসিনাল কম্পোনেন্ট বলছি, যেগুলো খুবই আয়ুর্বেদিক দিক থেকে ভালো, যাদের উপস্থিতি প্রত্যেকটা আইটেমকে কিন্তু আরো ভালো করে তোলে। কোথায় কোথায় আমরা ব্যবহার করে থাকি? কাঁচা আম, লঙ্কা, অন্যান্য সবজি দিয়ে যে আচার প্রস্তুত করা হয়, আমি জানি এটা মানে পড়তে পড়তেই হয়তো আমাদের জিভে জল আসবে, বাট নট দ্যাট, আমাদেরকে পড়ায় ফিরতে হবে। এবং হ্যাঁ, কাঁচা আম, লঙ্কা, অন্যান্য সবজি দ্বারা যে সমস্ত আচার প্রস্তুত করা হয়, সেই আচারে কিন্তু আমরা মূলত এই পদ্ধতি ব্যবহার করে থাকি। সুবিধা, সুবিধা যদি আমরা বলি, তেল ও মশলা জীবাণুর বৃদ্ধি রোধ করে, স্বাদ ও গন্ধ বৃদ্ধি করে, এবং খাদ্যের গ্রহণযোগ্যতা বাড়ায়। গরম ভাত সাথে একটুখানি নুন এবং 1 চামচ আচার, আই থিঙ্ক দ্যাট ইজ এনাফ ফর আ প্রপার বাঙালি মিল, তাই না? আই থিঙ্ক এর অ্যাপার্ট আর কিছু দরকার নেই, এটা হলেই আমাদের খাওয়া হয়ে যাবে। দ্যাটস ওয়াই মানে আচার খুবই সামান্য পরিমাণে আমরা ব্যবহার করি বা আমরা খেয়ে থাকি, এবং সেটা অনেকটাই কিন্তু সত্যি আমাদের গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়।
এবং খুব সুন্দরভাবে কিন্তু এই বিভিন্ন প্রিজার্ভেশন টেকনিকগুলো আমরা দেখলাম। মজার মতন করে পড়বে। পড়াশোনাটা হচ্ছে মজার জিনিস। যত মজা করে পড়বে দেখবে ওই বিষয়টা কখনো ভুলবে না। এবং এই এত ধরনের প্রিজার্ভেশন টেকনিক পড়ার পর এমন কিছু, কিছু মানুষ আছে বা এমন কিছু, কিছু জিনিস আছে সরি, যারা কিন্তু হেল্প করে। কিভাবে হেল্প করে? লাইক ফুড অ্যাডিটিভস। ফুড অ্যাডিটিভস এর কথা যদি আমরা বলি, এখানে অনেক রকমের ফুড অ্যাডিটিভস রয়েছে। একটু জুম করে দেখে নেবে বা যারা পিডিএফস গুলো নিচ্ছ তারা একটু দেখে নেবে যে এখানে অনেক ধরনের অ্যাডিটিভস এর কথা আছে। সোডিয়াম বেনজয়েট খুব ফেমাস। সোডিয়াম বেনজয়েটের সাথে, সাথে আমরা যদি বলি আন্নাটো, সোডিয়াম মেটাবাইসালফাইড, এরা খুব ফেমাস একেকটা অ্যাডিটিভ। যেই অ্যাডিটিভ গুলো খাদ্যদ্রব্যে থাকে। তারপরে এই যে কালারফুল যে চিকি টাইপের জিনিসগুলো রয়েছে এখানে, এই সানসেট ইয়েলো এফসিএফ, অ্যালিউরা রেড এসি, ব্রিলিয়ান্ট ব্লু এফসিএফ, এই সমস্ত জিনিস ব্যবহার করা হয়, যার জন্যই কিন্তু কালারটা এরকম হয়। তারপর আরো বিভিন্ন আইটেম কিন্তু রয়েছে। তাহলে এদেরকে আবার বলা হয় খাদ্য সংযোজন। সংযোজন মতলব কোনো কিছু অ্যাড করা, কোনো কিছু অ্যাড অন করা। এরা কি করে? খাদ্যের চেহারা বদলে দেয়, মানে রং পাল্টে দেয়, শেলফ লাইফ বাড়িয়ে দেয়, পুষ্টির মানও অনেক সময় বাড়িয়ে থাকে, তাই না? সেই কারণে কিন্তু এদেরকে বলা হয় খাদ্য সংযোজক। এদের অনেকগুলো ভাগ রয়েছে। একটা ভাগ যদি আমরা দেখি তাহলে সেই ভাগের মধ্যে ফার্স্ট ভাগ হচ্ছে আমার সংরক্ষক, মানে অণুজীব থেকে এরা পচন রোধ করে, যেরকম সোডিয়াম বেনজয়েট। আর একটা হচ্ছে রঙিন, ওই যে কালারফুল যেগুলো দেখালাম, ক্যারোটিনয়েড, তারপর টার্ট্রাজিন ইত্যাদি। স্বাদ বৃদ্ধিকারী, যারা একটু টেস্টটাকে ইনক্রিজ করে থাকে। সেক্ষেত্রে আমরা কি দেখবো? যেরকম মনোসোডিয়াম গ্লুটামেট বা এমএসজি। আর কি? ইমালসিফায়ার, স্টেবিলাইজার এবং ঘনকারী, তার মানে যে কনসিস্টেন্সি, ধরো যে কোনো তুমি কারি বানাচ্ছ বা ঝোল বানাচ্ছ, সেই জিনিসটাকে একটু ঘন করে দেয়। তার মধ্যে কি কি রয়েছে? লেসিথিন, তাই না? লেসিথিনের সাথে সাথে ক্যারাজিনান। আর কি? মিষ্টি, মানে যে টেস্টটা, সেই টেস্টটা বাড়িয়ে দেয়। যেরকম ক্যালোরি সহ বা ছাড়াই মিষ্টি সরবরাহ করে, যেরকম অ্যাসপার্টেম রয়েছে, স্টেভিয়া রয়েছে। পুষ্টিকর সংযোজন, যেগুলো কিনা আমরা কি দেখছি, যেগুলো আমাদেরকে আমাদের যে নিউট্রিশনাল ভ্যালু, সেই নিউট্রিশনাল ভ্যালুকে বাড়াতে সাহায্য করে। যেরকম দুধে ভিটামিন ডি, তারপর সিরিয়ালে আয়রন ইত্যাদি জিনিসগুলো কিন্তু আমরা দেখে থাকি। এবার হচ্ছে একটা খারাপ জিনিস, দ্যাট ইজ ফুড অ্যাডাল্টারেশন। এই অ্যাডাল্টারেশন কথাটা আমরা দেখে থাকি। অ্যাডাল্টারেটেড আইটেমও আমরা অনেক সময় হয়তো অজান্তেই খেয়ে থাকি। এবং আমাদের ঘরে, সবার ঘরে একটা অ্যাডাল্টারেটেড আইটেম থাকে, যেটা হচ্ছে চালের মধ্যে কাকর। তাই না? এই অ্যাডাল্টারেশনটা আমরা সব জায়গায় দেখতে পাই। এছাড়াও দুধের মধ্যে বিভিন্ন উল্টাপাল্টা জল ইউজ করা হয়, চক পাউডার ইউজ করা হয়, সোপ পাউডার ইউজ করা হয়, যার এফেক্ট এখানে দেখো কি মারাত্মক রয়েছে। ফুড পয়জনিং হতে পারে, হার্ট প্রবলেম হতে পারে, ক্যান্সার পর্যন্ত হতে পারে, বমি হতে পারে, বমি ভাব দেখা দিতে পারে। এবার আমাদের যে গোলমরিচ, তার মধ্যে পাপায়া সিড বা পেঁপের যে বীজ, সেটা অ্যাড করা হয়ে থাকে। স্টমাকের প্রবলেম হয়, তার সাথে সাথে লিভারের ডিসঅর্ডারসও হয়ে থাকে। আরজিমন সিডস আবার তেলের মধ্যে ব্যবহার করা হয়। এপিডেমিক ড্রপসি হয়, তার সাথে সাথে গ্লাউকোমাও হতে পারে। এরকম কিছু ক্ষতিকর জিনিস রয়েছে। অসাধু ব্যবসায়ীরা কিন্তু এই জিনিসগুলোর মধ্যে মিশিয়ে জিনিসটাকে অ্যাডাল্টারেটেড করে দেয়। এবং এদের ক্ষেত্রে কি দেখতে পাই আমরা? 20% হয়তো ভালো জিনিস দেয়, 80% খারাপ জিনিস দেয়। এই দুটোকে অ্যাড অন করে একটা জিনিস তৈরি করে, যেটা মার্কেটে বিক্রি করে। আমরা অনেক সময় খবরে দেখতে পাই যে এখান থেকে ভেজাল তেলের উৎস পেয়েছে, ভেজাল শ্যাম্পু বিক্রি হচ্ছে। শ্যাম্পুর কথাটা আমরা ছেড়ে দিলাম, বিকজ ওটা নট ফর আওয়ার ইউনো খাবারের মধ্যে পড়ছে। বাট এই যে ভেজাল তেলের কারবার যেগুলো হচ্ছে, সেখানে এই আইটেমটাই করা হচ্ছে যে ওখানে 20% ভালো জিনিস ইউজ করে 80% খারাপ জিনিস ব্যবহার করে একটা কম্বাইন জিনিস ওরা মার্কেটে ইউজ করছে। সেখানে যেহেতু ভালো জিনিসটা কম ব্যবহার করছে, ওদের কস্টিংটা কম পড়ছে, কিন্তু মার্কেটে সেম দামেই কিন্তু বিক্রি করছে। তো এই ধরনের জিনিস কিন্তু আমরা দেখতে পাই। এই খাদ্যে ভেজাল প্রতিরোধ করার জন্য কিছু সংস্থা রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে পিএফএ। পিএফএ নট আ সংস্থা, ইটস লাইক আ অ্যাক্ট। 1954 এ মূলত একে তৈরি করা হয়েছিল। এবং এটা একটা যুগান্তকারী আইন বলা যেতে পারে। উপভোক্তা যারা রয়েছে তাদের খাদ্যের বিশুদ্ধতা এবং নিরাপত্তা নিশ্চিত করাই মূলত এর কাজ ছিল। এছাড়া এর কি বৈশিষ্ট্য রয়েছে? এর বৈশিষ্ট্যের ক্ষেত্রে যদি বলা হয়, এ সবসময় খোঁজ নিয়ে বেড়ায় যে কোথায় কে ফুড অ্যাডাল্টারেট করেছে। যদি করে থাকে তাদের কিন্তু শাস্তিযোগ্য আম বিভিন্ন কাজকর্ম তাদের ক্ষেত্রে করা হয়। তাদেরকে পেনাল্টি করা হয়। তাদের যদি লাইসেন্স থাকে কোনো ফুড ইন্ডাস্ট্রি, সেটা ক্যানসেল করা হয়। এই সমস্ত জিনিসগুলো
কাজগুলো কিন্তু এই সংস্থা করে থাকে। এছাড়া ওরা মাঝে মাঝে ভিজিট করে দেখে যে সে সমস্ত জায়গায় কাজকর্ম ঠিকঠাক চলছে নাকি, প্যাকেজিং ঠিকঠাক হচ্ছে নাকি, সমস্ত কিছুই অ্যাডাল্ট্রেশনের সাথে যুক্ত। শাস্তিও কিন্তু দেওয়া হয়, জরিমানা করা হয়, কারাদণ্ডের মতন শাস্তিও কিন্তু রয়েছে। যাই হোক, বলছে পিএফ আইনটি অবশেষে বাতিল করা হয় এবং খাদ্য সুরক্ষা মান আইন মানে এফএসএসআই, যেটা আমরা আগের দিন পড়েছিলাম, সেটাকে কিন্তু আনা হয়েছে ওর জায়গায়। মানে বাতিল ইন দ্য সেন্স ওর জায়গায় আনা হয়েছে 2006 সালে। এবং এটাকে বলা হয় আমব্রেলা বডি। কেন? কারণ একটা ছাতার তলায় অনেক কিছু আসে, তাই না? অনেক মানুষজন একসাথে এসে যেরকম দাঁড়াতে পারে, এখন এফএসএসআই এর আন্ডারে অনেক কিছু রয়েছে। এফএসএসআই অনেক সেকশনে কিন্তু কাজ করে থাকে। এবার হচ্ছে আইএসআই, এই মার্কটা তো আমরা দেখেই থাকি, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস মার্ক, যেটা কিনা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন মার্ক। এবং এই যে আইএসআই চিহ্নকে বোঝায়, যা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস দ্বারা জারি করা একটি সার্টিফিকেশন। এই চিহ্ন নিশ্চিত করে যে একটি খাদ্যপণ্য বিআইএস দ্বারা নির্ধারিত মান ও সুরক্ষা মান মেনে চলে যায়, যা খাদ্যকে অখণ্ডতা রক্ষা এবং জনস্বাস্থ্য রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরা প্রিজারভেটিভ, অ্যাডিটিভ, প্যাকেজিং এই সমস্ত উপকরণগুলোর উপর কিছু মান নিশ্চিত করে থাকে। তার সাথে সাথে স্বাস্থ্যকর উপাদান এবং সংরক্ষণ পদ্ধতি প্রয়োগ করে দূষণ প্রতিরোধ করে। বৈজ্ঞানিকভাবে এবং বৈধ অনুমোদিত পদ্ধতিতেই কিন্তু কাজকর্মগুলো হয়ে থাকে। যদি কঠোর মানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তা ইঙ্গিত দেয় যে উপভোক্তাদের আস্থা তৈরি করে। আমি যদি দেখি যেটা এই এই ট্যাগ এর মধ্যে রয়েছে বা এই সার্টিফিকেশন এর মধ্যে রয়েছে, আমি দেখে বুঝবো যে না, আমি যে আইটেমটা ইনটেক করছি সেটা ভালো। ভারতে 346টারও বেশি খাদ্য সম্পর্কিত পণ্যের জন্য বাধ্যতামূলক আইএসআই সার্টিফিকেশন রয়েছে, যার মধ্যে প্যাকেটজাত পানীয় জল, দুধের গুঁড়ো, প্রক্রিয়াজাত খাবারের মতন আইটেম এগুলোও কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। এবার হচ্ছে আগমার্ক, এই রকম সিম্বল আমরা দেখতে পাই। আগমার্ক কি? কৃষি বিপণনের সংক্ষিপ্ত রূপ। এবং এক্ষেত্রে আমরা কি দেখতে পাই? ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীনে বিপণন ও পরিদর্শন অধিদপ্তর দ্বারা পরিচালিত একটি সার্টিফিকেশন চিহ্ন। এর কি কি মূল বৈশিষ্ট্য রয়েছে? গুণমান নিশ্চিত করে থাকে, গ্রেডেশন পদ্ধতি, গ্রেড 1, গ্রেড 2, ঘিয়ের ক্ষেত্রে গ্রেডেশনটা করে থাকে। এছাড়া মশলা, বিভিন্ন যে সিরিয়াল আইটেমগুলো রয়েছে, সেই সিরিয়াল আইটেম, ডাল, ভোজ্য তেল, এরা সমস্ত এর মধ্যে রয়ে থাকে। তার সাথে সাথে আমরা কি দেখে থাকি যে এরা টেস্টিংও করে থাকে। যে আমার কাছে সাপোজ কোনো একটা আইটেম পাঠানো হলো, ঘি। ঘিয়ের ঘিটা সেফ না আনসেফ সেটা দেখার জন্য কিন্তু এই আগমার্ক বিভিন্ন টেস্টিং করে থাকে। তো এই হচ্ছে তোমাদের কমপ্লিট হলো সেমেস্টার 3 এর সিলেবাস। আশা করি সেমেস্টার 3 এর এই থিওরি ক্লাসগুলো তোমাদের খুব ভালো লেগেছে, তোমাদের প্রয়োজনে লেগেছে। এর পরবর্তীতে আমরা আস্তে আস্তে কিন্তু বিভিন্ন কোয়েশ্চেন ডিসকাস করব। অবশ্যই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে দিও। এবং আমরা খুব শীঘ্রই সেমেস্টার 4 এর পড়াশোনাও স্টার্ট করব, কারণ আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা ক্লাস 12, ওকে? আমরা যদি গ্যাপ দিই, গ্যাপের মতনই হয়ে যাবে। আমাদের আগে টাইম কম রয়েছে, তো আমরা কিন্তু সেমেস্টার 4ও স্টার্ট করে দেব। যারা আগ্রহী তারা অবশ্যই ক্লাসগুলো করবে, বাকি যারা আগ্রহী নও তারা সেমেস্টার 3 এর ক্লাসগুলোই আপাতত করে থাকতে পারো। মানে দেখবে না, সেটাই আমি বলছি। বাট সেমেস্টার 4 আমি স্টার্ট করে দেবো। তোমরা ক্লাস 12 তোমাদের যত তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট করে রিভিশন করতে হবে, অনেক কাজ রয়েছে এবং খুব ভালো রেজাল্ট করতে হবে, যেটা সবথেকে বেশি প্রত্যাশিত। নেক্সট ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে। ভিডিওকে যদি ভালো লেগে থাকে, যদি কাজে লেগে থাকে, তাহলে লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।